আমরা আগের দিন নাগরিকতা সম্পর্কে আলোচনা করেছি। নাগরিকতা বিষয়টা কি সেটা কিন্তু জানার একটু চেষ্টা করেছি। সেই পাঠে নাগরিকতা বিষয়টা কোথা থেকে উৎপত্তি হয়েছে, নাগরিকের সঙ্গে বিদেশির পার্থক্য জেনেছি, নাগরিকের সঙ্গে দেশবাসীর সম্পর্ক জেনেছি, নাগরিকের সঙ্গে প্রজা যারা রয়েছেন তাদের কিন্তু সম্পর্ক জেনেছি। তাহলে পার্ট 1-এ এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু জানতে পেরেছি। ক্লাস 11 প্রথম সেমিস্টার তোমাদের প্রথম পাঠের আলোচনা হয়েছে। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, আজকের যে বিষয় সেটা হচ্ছে নাগরিকতা অর্জনের পদ্ধতি সমূহ। এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তাহলে আজকে যে পাঠটা আলোচনা হবে সেই পাঠটা হচ্ছে কি, পার্ট 2। পার্ট 2-এ আমরা আলোচনা করব নাগরিকতা অর্জনের পদ্ধতি সমূহ। তাহলে যে রাষ্ট্রে আমরা বাস করছি সে রাষ্ট্রে শুধু বাস করলেই যে সে রাষ্ট্রের নাগরিকতা পাবো, বিষয়টা কিন্তু এমন নয়। রাষ্ট্রের নাগরিকতা অর্জন বা লাভ করতে হয়। সেই নাগরিকতা অর্জন বা লাভের জন্য দুটো পদ্ধতি রয়েছে, দুটো পন্থা রয়েছে। প্রথম পদ্ধতিটা কি? প্রথম পদ্ধতি হচ্ছে জন্মসূত্রে নাগরিকতা, বা যেটাকে বলে স্বাভাবিকভাবে প্রাপ্ত নাগরিকতা। 2 নম্বরে রয়েছে অনুমোদন বা কৃত্রিমভাবে পাওয়া যে নাগরিকতা। তাহলে নাগরিকতাকে দুভাগে ভাগ করা গেছে, একটা হচ্ছে জন্মসূত্রে নাগরিকতা, আরটা হচ্ছে অনুমোদন সিদ্ধ নাগরিকতা, বা এই অনুমোদন সিদ্ধ নাগরিকতাকে আবার কৃত্রিম পদ্ধতিতে পাওয়া নাগরিকতাও বলা হয়ে থাকে। তাহলে এই জন্মসূত্রে নাগরিকতা এটা কিভাবে আমরা গ্রহণ করতে পারি বা পেতে পারি? নির্দিষ্ট একটা রাষ্ট্রে জন্মসূত্রে বা স্বাভাবিকভাবে যারা নাগরিকতা পায় বা অর্জন করে তাদেরকে বলা হবে স্বাভাবিক নাগরিকতা। এই স্বাভাবিক নাগরিকতাকে আবার দুভাগে ভাগ করা গেছে। এটা কি? রক্তের সম্পর্ক, আরটা হচ্ছে তোমার জন্মস্থান নীতি। এই রক্তের সম্পর্ক এবং জন্মস্থান নীতি এটা আবার বিষয়টা কি? রক্তের সম্পর্ক বলতে রক্তের সম্পর্ক যে নীতিটা রয়েছে সেই নীতি অনুসারে শিশুর পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক, শিশুরা বা সন্তানরাও কিন্তু সেই রাষ্ট্রের নাগরিকতা অর্জন করবে। এটা কিন্তু স্বাভাবিকভাবেই। তোমার পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক, তুমিও কিন্তু সেই রাষ্ট্রের নাগরিকতা অর্জন করেছো। এটা রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী। অর্থাৎ এভাবেও আমরা বলতে পারি, কোনো শিশু অন্য যে কোনো রাষ্ট্রে জন্মগ্রহণ করুক না কেন, তার পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক সেই শিশুটাও কিন্তু সেই রাষ্ট্রের নাগরিক হবে। বিষয়টা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। কোনো ভারতীয় দম্পতি মানে স্বামী স্ত্রী, তাদের শিশু হয়েছে বা সন্তান হয়েছে কোথায়? সুইডেনে। তাহলে রক্তের সম্পর্ক অনুযায়ী ওই পিতামাতা কোন রাষ্ট্রের নাগরিক? ভারতের নাগরিক। তাহলে সেই শিশুটা যদি সুইডেনে জন্মগ্রহণ করেও তাহলে সেই শিশুটা কিন্তু রক্তের সম্পর্ক অনুযায়ী ভারতের নাগরিকত্ব পাবে। তাহলে এই যে নীতিটা, রক্তের সম্পর্ক নীতি, এই নীতিগুলো কোন কোন দেশে মেনে চলা হয়? ভারত, ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ড, এই সমস্ত দেশে রক্তের সম্পর্ক নীতিটা কিন্তু মেনে চলা হয়। এরপরে আমরা আসি জন্মস্থান নীতি। তাহলে রক্তের সম্পর্ক বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি জন্মস্থান নীতি। জন্মস্থান নীতি মানে যেখানে শিশু জন্মগ্রহণ করেছে, যে স্থানে জন্মগ্রহণ করেছে সেই স্থান অনুযায়ী সেই রাষ্ট্রের নাগরিকতা পাবে। জন্মস্থান নীতি অনুযায়ী শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে শিশুটা কিন্তু সেই রাষ্ট্রের নাগরিকতা পাবে। সেই রাষ্ট্রের নাগরিক হিসাবে বিবেচিত হবে ওই শিশুটা। ওই পিতামাতা বা ওই দম্পতির সন্তান যদি অন্য কোনো রাষ্ট্রে জন্মগ্রহণ করে থাকে তাহলে ওই শিশুর যে রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে সেই রাষ্ট্রের নাগরিকতা পাবে। তাহলে এখানে কিন্তু রক্তের সম্পর্ক নীতি কাজ করছে না। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কোন কোন রাষ্ট্রে দেখা যায়? এই নীতিটা প্রয়োগ হতে দেখা যায় আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, আর্জেন্টিনা ইত্যাদি ইত্যাদি দেশে। একটা উদাহরণ দিলে তোমরা হয়তো ভালোভাবে বুঝতে পারবে। মনে করো কোনো দম্পতি, সন্তান সম্ভবা কোনো স্ত্রী দম্পতি, তারা বিমানে করে আমেরিকা যুক্তরাষ্ট্র যাচ্ছে। সেই বিমানে আমেরিকা যুক্তরাষ্ট্রের পতাকা লাগানো রয়েছে। সেই বিমানে যদি ওই দম্পতির শিশু সন্তান জন্মগ্রহণ করে তাহলে জন্মস্থান নীতি অনুযায়ী কিন্তু ওই শিশুটা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা পাবে। তাহলে এখানে বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবে। রক্তের সম্পর্ক এবং জন্মস্থান নীতি এই দুইয়ের ভিত্তিতে একটা তৈরি হচ্ছে কি, দ্বৈত নাগরিকতার সমস্যা তৈরি হচ্ছে। দ্বৈত নাগরিকতার সমস্যা, যেটাকে বলা হয় ইংরেজিতে ডুয়াল, DUAL,
ডুয়াল সিটিজেনশিপ, দ্বৈত নাগরিকতার সমস্যা। দেখো, একটা শিশু রক্তের সম্পর্ক অনুযায়ী একটা রাষ্ট্রের নাগরিক, আবার জন্মস্থান নীতি অনুযায়ী একটা শিশু অন্য একটা রাষ্ট্রের নাগরিক। তাহলে একজন ব্যক্তি বা একজন শিশু সে কি দুটো রাষ্ট্রের নাগরিকতা অর্জন করতে পারে? কোনো ব্যক্তি কিন্তু দুটো রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করতে পারে না। এইখান থেকেই সৃষ্টি হচ্ছে দ্বৈত নাগরিকতার সমস্যা। তাহলে এই দ্বৈত নাগরিকতার সমস্যা থেকে আমরা বেরিয়ে আসবো কিভাবে, বা এই সমস্যাটা সমাধান করব কিভাবে? সমাধান নাম্বার 1, যখন শিশুটি প্রাপ্তবয়স্ক হবে, মানে 18 বছর বয়স হবে, তখন সেই শিশুটাকে জিজ্ঞাসা করা হবে সে কোন রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করতে চায়। এরপরে আছে 2 নম্বরে। 2 নম্বরে কি আছে? দুটি রাষ্ট্র, মানে শিশুটা জন্মস্থান নীতি অনুযায়ী যে রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে এবং রক্তের সম্পর্ক অনুযায়ী যে রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক রয়েছে, এই দুটি রাষ্ট্রের মধ্যে চুক্তি হবে। চুক্তি করার পরে শিশুটির নাগরিকতা স্থির করা হবে। তাহলে এইভাবে দ্বৈত নাগরিকতা যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে নিবারণ করা যায়। এরপরে চলে আসি আমরা মূল বিষয়, মানে আমরা নাগরিকতার যে দুটি পদ্ধতি আলোচনা করেছিলাম প্রথমে, জন্মসূত্রে নাগরিকতা এবং অনুমোদন সিদ্ধ নাগরিকতা। তাহলে জন্মসূত্র নাগরিকতা বিষয়টা আলোচনা করলাম। এরপরে আমরা চলে আসি অনুমোদন সিদ্ধ নাগরিকতাতে। অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জন। অনুমোদন সিদ্ধ যে নাগরিকতা রয়েছে একে আবার দুভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে ব্যষ্টিগত নাগরিকতা, আর এটা হচ্ছে সমষ্টিগত নাগরিকতা। ব্যষ্টি আর সমষ্টি। অনুমোদন সিদ্ধ নাগরিকতা বিষয়টা কি সেটা আগে জানি, তারপরে আমরা তার যে ভাগগুলো রয়েছে সেই আলোচনাতে আসব। তাহলে অনুমোদন সিদ্ধ নাগরিকতা বিষয়টা কি? জন্মসূত্রে যে নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো ছাড়া যখন কোনো ব্যক্তি বা একটা এলাকার মানুষ যখন অন্য একটা রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করার জন্য অনুমোদন লাভ করে, তখন তাকে বলা হবে অনুমোদন সিদ্ধ নাগরিকতা। এরপরে চলে আসি তার বিভাগগুলোতে, ব্যষ্টিগত এবং সমষ্টিগত নাগরিকতাতে। আমি অন্য একটি রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করতে চাই, আমি একজন অন্য একটি রাষ্ট্রের নাগরিকতা অর্জন করতে চাই। সেই নাগরিকতা যখন অর্জন করতে যাব তখন আমাকে সেই সংশ্লিষ্ট রাষ্ট্র, মানে যে রাষ্ট্রে আমি নাগরিকতা নিতে চাই সেই রাষ্ট্রের কাছে আমাকে আবেদন করতে হবে। সেই রাষ্ট্র যখন সেই আবেদন মঞ্জুর করবে তখন আমি সেই রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করব। তাহলে প্রথমেই বলে রেখেছিলাম আমি একজন। তাহলে একজন যখন এইভাবে নাগরিকতা অর্জন করছে তখন তাকে বলা হবে ব্যষ্টিগত নাগরিকতা অর্জন। এরপরে চলে আসি আমরা 2 নম্বর যে বিষয়টা রয়েছে, সমষ্টিগত নাগরিকতা অর্জন। সমষ্টিগত নাগরিকতা অর্জন বিষয়টা কি? ব্যষ্টিগত নাগরিকতা অর্জনটা তোমরা বুঝতে পারলে, সেখানে একজন। কিন্তু সমষ্টিগত নাগরিকতা অর্জনটা কিন্তু একজন নয়, সমষ্টি। মানে একসঙ্গে অনেকজন যখন একটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনের জন্য আবেদন করে এবং সেই সংশ্লিষ্ট রাষ্ট্র যদি সেই আবেদন মঞ্জুর করে তখন তাকে বলা হবে সমষ্টিগত নাগরিকতা অর্জন। বিষয়টা তোমাদের কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। ভারতে ব্রিটিশরা শাসন করেছিল। ব্রিটিশরা যখন ভারত ছেড়ে চলে যায় তখন ভারতের কিছু কিছু অংশ ছিল, সেই অংশগুলো কিন্তু অন্যান্য দেশের দ্বারা অধিকৃত হয়েছিল। যেমন দমন, দিউ, চন্দননগর, গোয়া, এই সমস্ত অঞ্চলগুলো অন্য কোনো উপনিবেশ দ্বারা আক্রান্ত ছিল বা অধিকৃত হয়েছিল। তাহলে তাদেরকেও ভারতের অন্তর্ভুক্ত করতে হবে। যখন দমন, দিউ, গোয়া, চন্দননগর এই এলাকাগুলোর মানুষ একসঙ্গে ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয় তখন তাকে বলা হবে সমষ্টিগত নাগরিকতা অর্জন। সমষ্টি, একসঙ্গে অনেকজন আছে, সেই জন্য তাকে বলা হচ্ছে কি সমষ্টিগত নাগরিকতা অর্জন। ঠিক আছে, তাহলে এবারে আমরা দেখি অনুমোদন সিদ্ধ নাগরিকতা অর্জনের শর্তগুলো কি রয়েছে। মানে যখন তুমি ব্যষ্টিগত বা সমষ্টিগত নাগরিকতা অর্জন করতে যাচ্ছ তখন তোমাকে ওই রাষ্ট্রের কিছু শর্ত পালন করতে হবে। সেই শর্তগুলো কি কি? প্রথম শর্ত, আবেদন করা। তুমি যে রাষ্ট্রের নাগরিকতা অর্জন করতে চাইছো সে রাষ্ট্রে প্রথমে তোমাকে আবেদন করতে হবে, নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। এটা গেল 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কি আছে? 2 নম্বর শর্তে রয়েছে স্থায়ী বাসিন্দার শর্ত। তুমি যে রাষ্ট্রের নাগরিকতা অর্জন করতে চাইছো সে রাষ্ট্রের নাগরিকতা অর্জনের পূর্বে প্রথমেই তোমাকে সে রাষ্ট্রে কিছুদিন স্থায়ীভাবে বসবাস করতে হবে। যেমন ধরো ভারতবর্ষে কেউ বিদেশি
ভারতের নাগরিকতা অর্জন করতে চাইছে, তাহলে ভারতীয় নাগরিকতা অর্জনের পূর্বে তাকে 7 বছর ভারতে কিন্তু স্থায়ীভাবে বসবাস করতে হবে। এটা কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে আবার আলাদা নিয়ম আছে। ফ্রান্সে যখন তুমি নাগরিকতা অর্জন করতে যাবে, সেই রাষ্ট্রে তোমাকে নাগরিকতা অর্জনের পূর্বে 10 বছর বসবাস করতে হবে। তাহলে এটা গেল অনুমোদনসিদ্ধ নাগরিকতা স্থায়ী বাসিন্দা হওয়ার শর্ত। 3 নম্বর শর্ত কি আছে? সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা। তুমি যে রাষ্ট্রের নাগরিকতা অর্জন করতে চাচ্ছ, সেই রাষ্ট্রের যে আইন আছে, সেই রাষ্ট্রের যে সংবিধান আছে, সেগুলোর প্রতি তোমাকে অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, তার প্রতি তোমাকে আস্থা দেখাতে হবে। তাহলে ওই রাষ্ট্র তোমার জন্য নাগরিকতা বিষয়টা ভেবে দেখবে। এটা গেল 3 নম্বর। 4 নম্বরে কি রয়েছে? ভাষা জানতে হবে। তুমি যে রাষ্ট্রের নাগরিকতা অর্জন করতে চাইছো, সে রাষ্ট্রের ভাষা অবশ্যই তোমাকে জানতে হবে। যেমন কোনো বাইরের কোনো রাষ্ট্রের কোনো ব্যক্তি আমাদের ভারতবর্ষের নাগরিকতা অর্জন করতে চায়, তাহলে ভারতীয় সংবিধানে যে 8ম তফসিলে ভাষার কথা বলা রয়েছে, 22টি ভাষার কথা বলা রয়েছে, সেই 22টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা কিন্তু জানতে হবে। তাহলে কোনো ব্যক্তি অনুমোদনের দ্বারা ভারতের নাগরিকতা অর্জন করতে পারে। এটা গেল 4 নম্বর। 5 নম্বরে কি আছে? 5 নম্বরে আছে পূর্ব রাষ্ট্রের নাগরিকতা ত্যাগ করতে হবে। মানে প্রথমে যে রাষ্ট্রে বসবাস করত, সেই রাষ্ট্রের নাগরিকতা ত্যাগ করতে হবে। সেই রাষ্ট্রের নাগরিকতা ত্যাগ করলে তবেই তো বর্তমান রাষ্ট্রের নাগরিকতা অর্জন করতে পারবে। সেই শর্তটা তাকে অবশ্যই আগে পূরণ করতে হবে। ঠিক আছে? তাহলে এইগুলো অনুমোদন সিদ্ধ নাগরিকতা অর্জনের বিভিন্ন রকম শর্ত। তাহলে নাগরিকতা তো অর্জন হলো, তার নাগরিকতা বিলুপ হতে পারে। সেই নাগরিকতা বিলুপ হওয়ার কয়েকটি কারণ আমরা কিন্তু দেখে নেব। তাহলে নাগরিকতা বিলুপ হবার কিছু কারণ। 1 নম্বর কারণ, অন্য রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করা। যখন তুমি অন্য রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করে নিয়েছো, তখন কিন্তু আগের রাষ্ট্রের যে তুমি নাগরিক ছিলে, সেই রাষ্ট্রের নাগরিকতা বিলুপ্ত হয়ে যাবে, সমাপ্ত হবে। তাহলে এইভাবে নাগরিকতা বিলোপ হতে পারে। 2 আছে বিদেশিকে বিবাহ করলে। যদি কোনো মহিলা অন্য কোনো দেশের পুরুষকে বিবাহ করে, তাহলে ওই মহিলা যে রাষ্ট্রে বসবাস করত, সেই রাষ্ট্রের নাগরিকতা বিলোপ হবে, এবং যে পুরুষকে বিবাহ করেছে, সেই পুরুষ যে রাষ্ট্রে বসবাস করে, সেই রাষ্ট্রের নাগরিকতা সে পাবে, মানে ওই মহিলাটি পাবে। যেমন দেখো, আমাদের ভারতবর্ষের একটা উদাহরণ দেই। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী, তিনি কিন্তু ইটালির মানুষ। যখন তিনি রাজীব গান্ধীকে বিবাহ করেন, তখন কিন্তু সোনিয়া গান্ধীর ইটালির যে নাগরিকতা, সেটা কিন্তু বিলোপ হয়ে যায়। বিলোপ হওয়ার পরেই সে ভারতীয় নাগরিকতা গ্রহণ করে। তাহলে সোনিয়া গান্ধী ভারতে অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জন করেছেন, সেই জন্য সোনিয়া গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হতে পারেননি। মানে অনেক কংগ্রেস নেতা এটার বিরোধিতা করেছিল বলেই সোনিয়া গান্ধী আজ পর্যন্ত প্রধানমন্ত্রী হতে পারেননি। এটা যেমন ঠিক, তেমন কোনো রাষ্ট্রের মহিলাকে বিদেশি কোনো রাষ্ট্রের পুরুষ যদি বিবাহ করে, তাহলে ওই পুরুষটি তার নিজ রাষ্ট্রের নাগরিকতা হারাবে, এবং ওই মহিলা যে রাষ্ট্রের নাগরিক, সেই রাষ্ট্রের নাগরিকতা পাবে ওই পুরুষটি। এরকম একটি রাষ্ট্র রয়েছে জাপান। জাপানের মহিলাকে কেউ যদি বিবাহ করে, তাহলে সেই পুরুষটি জাপানের নাগরিকতা পাবে। ঠিক আছে? এটা গেল 2 নম্বর। 3 নম্বরে কি রয়েছে? উপাধি গ্রহণ। যদি কোনো নাগরিক নিজ রাষ্ট্রের অনুমতি ছাড়া অন্য কোনো রাষ্ট্র থেকে উপাধি গ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তির নাগরিকতা বিলুপ্ত হবে। যেমন একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। তেনজিং নোরগে এভারেস্ট জয় করেছিলেন। তিনি যখন এভারেস্ট জয় করেন, তখন কিন্তু তিনি ব্রিটিশদের কাছ থেকে স্যার উপাধি গ্রহণ করতে পারেননি, কারণ তিনি ভারতীয় ছিলেন। ভারতীয়রা বিদেশি কোনো রাষ্ট্রের কাছ থেকে উপাধি গ্রহণ করতে পারে না। সেটা কিন্তু তেনজিং নোরগের সঙ্গে হয়েছিল। 4 নম্বরে কি রয়েছে? অন্য রাষ্ট্রে চাকুরি গ্রহণ। কোনো ব্যক্তি যখন অন্য কোনো রাষ্ট্রে চাকুরি গ্রহণ করতে যাচ্ছে, তখন অবশ্যই তাকে নিজ রাষ্ট্রের অনুমতি গ্রহণ করতে হবে, অনুমতি নিতে হবে। সে অন্য কোনো দেশে চাকরি করতে যাচ্ছে, সেটার অনুমতি তাকে দেওয়া হোক। এভাবে যদি রাষ্ট্র অনুমতি দেয়, তখন সে যদি যায়, তার কিন্তু নাগরিকতা বিলোপ হবে না। যদি না অনুমতি নেয়, তখন কিন্তু তার নাগরিকতা বিলোপ হবে। 5 নম্বর, দেশদ্রোহিতা। যদি কোনো ব্যক্তি দেশদ্রোহিতা করে, তাহলে তার অবশ্যই নাগরিকতা বিলোপ হবে। 6 নম্বর কারণ। 6 নম্বর কারণটা একটা গুরুত্বপূর্ণ কারণ। দীর্ঘকাল যদি
রাষ্ট্রে অনুপস্থিত থাকে। যদি কোনো ব্যক্তি একটা রাষ্ট্রে দীর্ঘকাল ধরে রাষ্ট্রে নেই, মানে রাষ্ট্রে বসবাস করছে না, তখন কিন্তু সেই ব্যক্তিকে ওই রাষ্ট্র, মানে সেই যে রাষ্ট্রের নাগরিক ছিল, সেই রাষ্ট্রের নাগরিকতা তার বিলোপ হয়ে যাবে। এরপরে আছে 7 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেনাবাহিনী থেকে পলায়ন করলে বা পালিয়ে গেলে। তুমি হয়তো ভারতের হয়ে যুদ্ধ করছো, যুদ্ধ করতে করতে তুমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলে, তখন কিন্তু তোমার নাগরিকতা বিলোপ হয়ে যাবে, নাগরিকতা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বর পার্টের জন্য আমরা নাগরিকতা অর্জনের পদ্ধতি এবং নাগরিকতা কিভাবে অর্জন করব এই বিষয়টা এবং নাগরিকতা বিলোপের যে কারণগুলো সেই বিষয়গুলো আলোচনা করলাম। তোমরা দেখবে, পড়বে, বিষয়গুলো বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, তার ব্যবস্থা করা হবে। ঠিক আছে, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে, বন্ধু বান্ধবদের সঙ্গে বিষয়গুলো অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।